হঠাৎ করেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের প্রসঙ্গটি। এ খবর চাউর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নাহিদ, জানান পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার তুমুল ঝড় তোলে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। পরে ডিবিসি নিউজকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুটি গুঞ্জন। উনি তো এমন এক ব্যক্তি যে ব্যক্তিরা বাংলাদেশকে আমাদের চেয়েও কম ভালোবাসেন। আমি মনে করি এটা গুঞ্জন, এবং এই বিষয়ে উনি সতর্কতা অবলম্বন করে নির্বাচনের তারিখ দিলে এইসব গুঞ্জনটা শেষ হয়ে যাবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনটি সামনে আসার পর সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, সাময়িক সময়ের জন্য আসেননি ডক্টর ইউনূস। আমাদের মতামত তো সর্বদলীয় বৈঠক ডাকলেই তো একটা ঐক্য মতের সৃষ্টি হবে, তখন সবাই মিলে মত দেওয়া হবে। উনি থাকবেন, এটি স্বাভাবিক, জাতির প্রত্যাশা উনি থাকবেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে, প্রধান উপদেষ্টার পদত্যাগে সব সমস্যার সমাধান নয়। উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলে আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে 1 নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বৃহৎ পরিসরে আলোচনার দাবিও জানান সিপিবির এই নেতা। এটাকে রিসাবল করার দায়িত্ব কিন্তু তারাই করতে পারবেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না। আছে এমন সতর্কবার্তাও। কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে। নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন, তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল। পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি। এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি। আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না, সুতরাং নির্বাচন কমিশনেরই দরকার নাই। নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক, বিএনপির সাথে সে সম্পর্ক, বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলটপালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে, এইরকম শক্তি তাদের হয় নাই, ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না। ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও। এটা আকস্মিকভাবেই দেখলাম। তারা দাবি করতে পারে স্থানীয় সরকার, কিন্তু আমাদের কথা পরিষ্কার। এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা, কেউ যদি কোনো ভালো উদ্দেশ্যও করে, কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয়। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে। ভেবেচিন্তে না এগোলে অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি। তারা তাদের যে ইমেজ, একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে, সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিশড বা কলঙ্কিত হয়ে যাচ্ছে। তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু, সাইড লাইনের ইস্যু, মেইন স্ট্রিমের কোনো ইস্যু না। আর যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি 90 থেকে 95% দেখতেছি। রাজনীতি বিশ্লেষকদের শঙ্কা, চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে। দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে। কারণ আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় ভারত থেকে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে গত 3 সপ্তাহের বেশি সময় ধরে। তবে উত্তরের জেলা পঞ্চগড়ে পুশিনে এবার ভয়ঙ্কর কৌশল দেখা গেছে বিএসএফের। রাত 12টার পর থেকে নিভিয়ে দেওয়া হয় সীমান্তের আলো, অন্ধকার নেমে এলে ঠেলে দেওয়া হয় লোকজনকে।
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি ও বোদা উপজেলার ডানাকাটা দারিয়ারমোড় সীমান্ত এলাকা দিয়ে ঘটছে এমন পুশিনের ঘটনা। গেল বুধবার গভীর রাতে বড়বাড়ি সীমান্তে এই পদ্ধতিতে নারী ও শিশুসহ ২১ জনকে পুশিন করে বিএসএফ। ভোরে তাদের আটক করে বিজিবি। সদর থানায় করা হয় মামলা। রাত ১২টার সময় তারা যে ভারতের সীমানার যে লাইট আলো তারা বন্ধ করছে। বন্ধ করার পরে পুশিং করছে। যে ২১ জনকে প্রেরণ করা হয়েছে, পুশিং করা হয়েছে, তাদেরকে নাকি গুজরাট থেকে বিমান যোগে আনা হয়েছিল এবং তারা বিএসএফের বাসে করে আমাদের সীমান্ত দিয়ে পার করা হয়েছে। এরা সবাই ভারতের গুজরাটে বাসাবাড়িতে কাজ করতেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন দীর্ঘদিন আগে। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিমানযোগে কলকাতা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে নিয়ে যায়। পেটের জ্বালায় গেছিলাম, আমরা বানাই নাই। এখন আমরা আসতেছিলাম, আমাকে সব তাড়িয়ে দিচ্ছে, বলে বাঙালি একটাও রাখবো না, তোমরা সব চলে যাও, ধরে ধরে আমাকে নিয়ে আইছে। আর ১৬ মে গভীর রাতে বোদা উপজেলার দারিয়ারমোড় ও ডানাকাটা সীমান্ত দিয়ে একই পদ্ধতিতে নারী শিশুসহ ১১ জনকে পুশিন করে বিএসএফ। চিন্তিত আছি, সচেতন আছি, সবসময় কড়া দৃষ্টিপাত ক্রিয়া করতেছি। বিজিবি ভাইদের সাথে আমাদের যোগাযোগ সবসময় থাকতেছে। মানে বিজিবি সহ আমরা রাত ২টা বা ৩টার মধ্যেও আমরা আর কি টোল পাটি আমরা সাথে থাকি আর কি। তবে পতাকা বৈঠকে করা প্রতিবাদ জানিয়েছে বিজিবি। জোরদার হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। প্রতিবাদ জানিয়েছে এবং তাদের বলেছে যে ন্যাশনালিটি চেক করে তুমি যদি বাংলাদেশে আমরা নিয়ে আমরা নেব না। তখন ওরা এইটা যে করছে পুশিন, এটা ওরা অস্বীকার করে আর কি। পুশিন বন্ধে সীমান্তে আরো কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদুল আজহার বাকি সপ্তাহ দুয়েক, এর মধ্যেই রাজধানীর বাজারে বেড়েছে কোরবানির ঈদ উৎসবের রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার দাম। মানভেদে এলাচির কেজিতে গুনতে হচ্ছে বাড়তি ২০০ থেকে ৩০০ টাকা। বিক্রি হচ্ছে ৪,৫০০ থেকে ৪,৮০০ টাকা কেজি। ৫০ টাকা বেড়ে জিরার দাম ৬৮০ থেকে ৭০০ টাকা। আর কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে কাজু বাদামের দাম। সপ্তাহ তুলনায় সপ্তাহে মোটামুটি এলাচের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 5 পাউজিকে প্রতি কেজিতে 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য যেই মশলা জাতিগুলো আছে এগুলো মোটামুটি কিছুটা অপরিবর্তনশীল। জিরা তো একটু বাড়ছে, বাড়লো তেমন না আর কি। যেমন ৬০০ টাকা বেচা যায় জিরা, আপনার লং আগের রেটে আছে, শুধু এলাচির দাম একটু বাড়ছে, আর অন্য কোনো মশলার দাম আর বাড়ে না। গরম মশলার দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। মশলাপাতির দাম অনেক বাড়তি, কিন্তু সবজির দাম কম। শাকসবজি সবই কম। লেবু দেখলাম ২০ টাকা ডজন। আমাদের আয়ের সাথে যে ব্যয় যে এটা অনেকটা সাংঘর্ষিক মনে হচ্ছে। তবে ২ টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকা লিটারে। কমেছে মাছ এবং মুরগির দাম। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ার দাম। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে বাড়তি চাপ সামলাতে রেলপথে যুক্ত হবে ১০০টি স্পেশাল কোচ। এসব কোচ মেরামতে এখন ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এরই মধ্যে হস্তান্তর হয়েছে ১০০টি কোচ। অতিরিক্ত ৩০ কোচের মেরামত চলছে গ্যারেজ, বগি, ওয়াগন, পেন্ট সহ বেশ কয়েকটি শপে। লক্ষ্যঝক্কর এসব কোচ মেরামত করে নতুন রূপ দেয়া হচ্ছে। পুরাতন চাকা মেশিনে ঘষে করা হচ্ছে সচল। ঈদুল আজহা উপলক্ষে মানুষ নির্বিঘ্নে ঘরে এই যাত্রা করতে পারে, সেজন্য আমরা কঠোর পরিশ্রম করি। ঈদকে টার্গেট রেখে বন্ধের দিনও আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতে আছি। ঈদকে সামনে রেখে আমরা অনেকগুলা কোচ ইতিমধ্যে মেরামত করে রেলবহরে যুক্ত করেছি। সেবা নিশ্চিতে মাত্র ২৫% জনবল দিয়ে চলছে মেরামত কাজ। আগামী দিনগুলোতে আমরা অতিরিক্ত হিসাবে আরও 30টা কোচ আউটরানের টার্গেট নিয়েছি, যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে এবং ঘরে ফিরতে পারে ঈদ উপলক্ষে। ঈদের যাত্রী ভোগান্তি কমাতে দেশের বিভিন্ন রুটে যুক্ত হবে অতিরিক্ত কোচগুলো। ঢাকা থেকে বহির্মুখী ট্রেনগুলোতে যুক্ত হবে। এছাড়াও ইন্টারনালি যে ট্রেনগুলো আছে রূপসা সীমান্ত থেকে অন্যান্য তিতিমি, বরেন্দ্র, এগুলোতে আশা করি অতিরিক্ত কোচ সংযোজিত হবে। রেলপথে বাড়তি কোচের বহরে যাত্রীদের ঈদ হয়ে উঠুক আনন্দময়, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের নলডাঙ্গায় আব্দুল মজিদের বিশাল আকৃতির একটি গরু এলাকায় এখন আলোচনার কেন্দ্রে, যার নাম দেয়া হয়েছে বাদশাহ। ৪ বছর বয়সী গরুটির ওজন ২৫ মণ। ফ্রিজিয়ান জাতের গরুটিকে স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন মজিদ।
বাদশার প্রাথমিক দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা, তবে এ নিয়ে রয়েছে আলোচনার সুযোগ। কাঁচা ফুল এগুলো দিয়েই লালন পালন করতেছি। 12 লক্ষ টাকা দাম, পরবর্তী সময় দামাদামি করা যাবে। উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে। নাটোরের বাদশা, আমার স্বামী আমার ছেলে তাকে লালন পালন করে মানুষ করেছে। মেডিসিন জাতীয় কোনো জিনিস আমরা খাওয়াই না আমাদের এই বাদশার জন্য। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিকে সহযোগিতা করার কথা জানালেন কর্মকর্তা। গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছে। গরুটি প্রস্তুত আছে। এদিকে পটুয়াখালীতে আলোড়ন তুলেছে টাইটানিক, যার ওজন প্রায় 1200 কেজি। বিশালদেহী গরুটির দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। জেলার দশমিনা উপজেলার সর্দার ডেইরি ফার্মে 4 বছর আগে জন্ম নেয়া বাছুরটি লালন পালন করেন খামারি তালহা জুবায়ের। আমি লাইভ ওয়েটে বিক্রি করতে চাইতেছি। এটা লাইভ ওয়েটে নিলে স্কেলের মাপে 550 টাকা কেজি, এবং যদি কেউ ঠিকা নিতে চায় তাহলে আমি ঠিকা দাম নির্ধারণ করছি 7 লক্ষ টাকা। দেশের বিভিন্ন এলাকা থেকে টাইটানিককে দেখতে অনেক ক্রেতা আসেন খামারে। যতগুলো গরু দেখেছি আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বড় গরু দেখেছি এবং গরুটা অনেক আকর্ষণীয়। গরু মোটা তাজা করতে খামারিরা যাতে হরমোন ও স্টেরয়েড ব্যবহার না করে তার জন্য সচেতন করেছে প্রাণী সম্পদ বিভাগ। হরমোন এবং স্টেরয়েডের অপপ্রয়োগের মাধ্যমে যাতে খামারিরা মোটা তাজাকরণ করতে না পারে তার জন্য তাদের আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করেছি। চলতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে পটুয়াখালীতে 1,33,371টি পশু প্রস্তুত করা হয়েছে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের আশপাশের 10 কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএ বলা হয়। তবে এই 10 কিলোমিটার এলাকায় শিল্প স্থাপন নিষিদ্ধের আইন সংশোধন করে শিল্প কারখানার অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার। 2017 সালের 6 আগস্ট জাতীয় পরিবেশ কমিটির সভায় ইসিএ এলাকার সীমানা নিয়ে প্রশ্ন তোলেন ওই কমিটির সভাপতি শেখ হাসিনা। ওই সভার পর অবৈধভাবে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি নতুন করে এলপিজি প্ল্যান্ট, সিমেন্ট কারখানার অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর। কোনো ইসিএর মধ্যে কোনো ছাড়পত্র, পরিবেশের যে রুলসের যে বাইন্ডিংস আছে কোনো ছাড়পত্র দেওয়া হয় না। আর যেগুলো হচ্ছে নবায়ন ক্ষেত্রে সেগুলো হচ্ছে স্ট্রিক্টলি মনিটরিং করা হচ্ছে। জানেন যে ইপিজেডের মধ্যে ছাড়পত্র দেওয়াতে কোনো বাধা নেই এবং মংলা শিল্প এলাকাতে নতুন করে কোনো ছাড়পত্র হচ্ছে না, পুরাতন যেগুলি আছে সেগুলিকে শুধুমাত্র নবায়ন করা যাচ্ছে। সুন্দরবনের ইসিএ এলাকার বেশিরভাগ শিল্প কারখানার মালিক ছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালীরা। এমন 190টি কারখানা, যার মধ্যে 24টি লাল তালিকাভুক্ত। সেই তালিকা জমা দেওয়া হয়েছিল আদালতে, তবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। শুধু মোংলা এলাকাতেই গড়ে উঠেছে 100টি শিল্প প্রতিষ্ঠান। পরিবেশবিদরা বলছেন, যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে কিন্তু কারখানা স্থাপনের কাজ শুরু হয়নি, সেগুলোর অনুমোদন বাতিল করতে পারে অন্তর্বর্তী সরকার। যেগুলো সম্ভব, যেগুলো অতিমাত্রায় দূষণ করছে সেগুলো পরীক্ষা করে অতি দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। কারণ এরা যেটুকু শিল্পের মাধ্যমে মানুষকে কর্মসংস্থান দিবে বা কাজ করবে, যে অর্থনৈতিক লাভবান হবে, তার চেয়ে বেশি কিন্তু অর্থনৈতিক ক্ষতি হবে আমার এই মাছ এবং অন্যান্য প্রাণী এবং বৈচিত্র্যর যেই ক্ষতি হবে তার ভিতর দিয়ে। সুনির্দিষ্ট যে আইন রয়েছে সেই আইনটাকেই যদি মানা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে এই প্রকল্পগুলো, এই অবকাঠামোগুলো থাকার কোনো সুযোগ নাই। এগুলোকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা প্রয়োজন। পানি দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, এগুলো থেকে সুন্দরবনকে রক্ষার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কাজ করবে বলে বন বিভাগ আশা করে। পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুন্দরবন হবে সুরক্ষিত, এমন প্রত্যাশা পরিবেশবিদদের। ডিবিসি নিউজ ডেস্ক। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন বাংলার প্রথম এবং একমাত্র নারী নবাব। কেবল নারী নবাব হিসেবেই নন, নারী শিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য ইতিহাসে পরিচিত হয়ে আছেন। প্রজাহিতৈষী এই জমিদার শাসক হিসেবেও ছিলেন দক্ষ। তৎকালীন কুমিল্লার হুমনাবাদ পরগনা অর্থাৎ বর্তমান লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে ফয়জুন্নেসা জন্মগ্রহণ করেন। জমিদারি লাভ করার পর সেখানেই প্রাসাদ তৈরি করেন ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের আদলে। এটাকে জাদুঘরের আন্ডারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে নামমাত্র এটা জাদুঘর হয়েছে। যে দেশ বিদেশ থেকে, বাংলাদেশের প্রতিটা এলাকা থেকে, জেলা থেকে
শহরের মানুষ এখানে আসবে, জাদুঘর দেখবে। 5.5 একর প্রাসাদটিতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠকঘর ও পুকুর। ইতিহাস ও প্রাচীন জিনিসপত্রের সাথে পরিচিত হতে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। এখানে অনেক দূর থেকে মানুষ দেখতে আসবে এবং এত সুন্দর পরিবেশ ওরা উপভোগ করবে, আমি এটাই বলবো। নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানী যেসব জিনিস ব্যবহার করতেন এগুলো তার মধ্যে উল্লেখযোগ্য একটি আংটি আছে, রূপার আংটি। এই আংটির ভিতরে একটি মহামূল্যবান কোরআন শরীফ আছে। শিক্ষণীয় অনেক জিনিস আছে, জানার অনেক জিনিস আছে, এগুলো আমাদের ভবিষ্যতে পড়াশোনার অনেক উন্নতি করবে। প্রতি মাসে এখানে দেশি বিদেশি বহু উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, ভিজিট করেন। সংস্কারের পর 2023 সালে জাদুঘরে রূপান্তর করা হয় বাড়িটি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা লাকসাম পৌরসভা থেকে আমরা ভিতরে যে ওয়াকওয়ে থেকে শুরু করে নবাব ফয়জুন্নেছা যে পুকুরের পাড়ে বসে থাকতেন, গোসল করতেন, সেই পুকুর পাড়টা আমরা সৌন্দর্যবর্ধন ইতিমধ্যে করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। নবাব ফয়জুন্নেছার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখছে জাদুঘরটি। এটি আরও সমৃদ্ধ করা হলে আগ্রহ বাড়বে দর্শনার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। 1971 সালে স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফ্রান্স। পরের বছরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় দুই দেশের মধ্যে। দূতাবাস খোলা হয় প্যারিস ও ঢাকায়। বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানির গন্তব্য হচ্ছে ফ্রান্স। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হস্তশিল্প এবং কৃষিজ পণ্যের বড় বাজার রয়েছে ফ্রান্সে। এছাড়াও গত কয়েক বছরে জ্বালানি, পরিবহন অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতে আগ্রহ বাড়ছে ফরাসি কোম্পানিগুলোর। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও বিদ্যমান রয়েছে সাংস্কৃতিক সম্পর্ক। ফরাসি ভাষা ও শিল্প সাহিত্যের বিনিময় কর্মসূচি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকায় বিদ্যমান বেশ কয়েকটি ফরাসি প্রতিষ্ঠান, যা দুই দেশের সংস্কৃতির মিলনস্থল হিসেবে কাজ করছে। পিছিয়ে নেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা। যদিও বাংলাদেশে সীমিত আকারে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে প্যারিস। তবে নৌসামরিক খাতে ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা করে আসছে ফ্রান্স। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।